আজকের গল্প এক রাত্রের বিভীষিকা, শেষ পর্ব। সুবোধ ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। খানিকক্ষণ পরেই দেখি পাশের ঘর থেকে বেরিয়ে এলো সেই দৃশ্যমনের মতো পুরুষটা। দরজার কাছেই ছিল হ্যারিকেন লণ্ঠনটা। তার ম্লান আলোতেও স্পষ্ট দেখলাম লোকটার হাতে চকচক করছে একখানা প্রায় 1 হাত লম্বা ছুরি। না, ছুরি না বলে তাকে ছোট তরবারি বললেই ঠিক হয়। লোকটা একবার আমার দিকে তাকিয়ে বিশ্রীভাবে হাসলো, তারপর দাওয়া থেকে উঠানে নেমে অন্ধকারের ভিতরে মিলিয়ে গেল। সুবোধ দেখছিল, চোখ কপালে তুলে সে বলল, সর্বনাশ, এই রাতে এত বড় ছুরি নিয়ে ও কি করবে? আর ও আমাদের দিকে তাকিয়ে অমন করে হাসলই বা কেন? তখন পাশের ঘর থেকে স্ত্রী পুরুষের গলায় আওয়াজ এলো। আমি বললাম, আমরা এখানে এসে প্রথমে দেখেছিলাম খালি মনিয়াকে, তারপর দেখলাম আর একটা লোককে, এখন দেখছি এ বাড়িতে আরও পুরুষও আছে। তাদের চেহারাও বোধ হয় কার্তিকের মতন নয়। সুবোধ তখন ধপাস করে খাটিয়ার ওপর শুয়ে পড়ে বলল, এক মনিয়া রাক্ষসী আক্রমণ করলেই আমরা দুজনেই হয়তো খাবো হয়ে পড়বো, তার ওপর আবার পুরুষ সঙ্গীত দল। না, আমাদের আর কোনোই আশা নেই দেখছি। এরপর ঘন্টা 2 পরে মোটা লাল চালের ভাতের সঙ্গে এলো গরম গরম মুরগির ঝোল। কিন্তু মুরগির ঝোল খাবার জন্য সুবোধ আর কোনো আগ্রহই দেখালো না। তার মুখের ভাব দেখলে মনে পড়ে বলির পাঁঠার কথা। আর আমার নিজের মুখের ভাব কী রকম হয়েছিল কে জানে। এরপর রাতে শোবার আগে ঘরের দরজা আগে ভিতর থেকে খুব সাবধানে বন্ধ করে দিলাম। হ্যারিকেনের লণ্ঠনটা সেই কাঁচ ও তাকহীন আলমারির মাথায় এমনভাবে রেখে দিলাম যাতে ঘরের সবটা দেখতে পাওয়া যায়। ঠিক এমন সময় সুবোধ বলল, এরা কি জাত বোঝা গেল না। এরা মুরগি পোষে, মুরগি রাঁধে, কিন্তু এদের মুসলমান বলে তো মনে হচ্ছে না। আমি খাটিয়ার উপর লম্বা হয়ে শুয়ে পড়লাম আর বললাম, আমার বিশ্বাস এরা সাঁওতাল কি ওই রকমই কোনো বুনো জাত হবে। সুবোধ তখন তটস্থ হয়ে বলল, কি হে, তুমি ঘুমাবে নাকি? আমি কিন্তু সারা রাত জেগেই বসে থাকবো। এখানে ঘুম মানে মৃত্যু বা আত্মহত্যা। আমি তখন হেসে বললাম, তুমি যদি পাহারা দিতে রাজি হও তাহলে আমি আর জেগে মরি কেন? বলেই আমি চোখ বুজে ফেললাম। বাইরে তখনও ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে গাছে গাছে ঝোড়ো হাওয়ার কান্নাও শোনা যাচ্ছে। সেই সঙ্গে শুনলাম একটা ছাগলও চিৎকার করছে প্রাণপণে। আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আর কতক্ষণ যে ঘুমিয়েছি জানি না, কিন্তু হঠাৎ সুবোধের প্রচণ্ড ঠেলাঠলির চোটে ভেঙে গেল আমার ঘুম। ধড়মড় করে উঠে বসে বললাম, কি ব্যাপার, কি ব্যাপার, কি হয়েছে? সুবোধ প্রায় কান্নার স্বরে বলে উঠল, বাইরে থেকে দরজায় ধাক্কা মারছে, তারা আসছে, তারা আসছে। আমি তখন বললাম, কি বলছো, কারা আসছে? সুবোধ তখন কাঁপা গলায় বলতে লাগলো, আমাদের যারা গলা কাটতে চায় তারা আসছে, আর রক্ষে নেই। আমি ও সুবোধ দুজনেই তখন দরজার দিকে সভয়ে তাকিয়ে থাকলাম। সুবোধ থরথর করে কাঁপতে কাঁপতে বলল, ও দরজায় নয়, অন্য কোনো দরজায়, ওই শোনো, কান পেতে শোনো। সত্যি তখন ঘটাঘট করে একটা দরজার শব্দ হলো। শব্দটা জাগছে এই ঘরের ভেতরেই, অথচ এখানে একটা ছাড়া আর দরজা নেই। সুবোধ কান পেতে শুনে বলল, শব্দটা আসছে যেন ওই ভাঙা আলমারির পেছন থেকেই। তাড়াতাড়ি করে উঠে গিয়ে আলমারিটা একটু টেনে সরিয়ে তার ফাঁকে উঁকি মেরে দেখলাম, সত্যি সত্যি আলমারির পিছনে রয়েছে আরও একটা দরজা। সুবোধ তখন ভয়ে ভয়ে বলতে লাগলো, ভাই, আমরা পাক্কা ডাকাতের পাল্লায় পড়েছি। ওই দরজাটা লুকিয়ে রাখবার জন্যেই ওখানে ওরা আলমারি রেখেছে। হাত বাড়িয়ে দেখলাম সে দরজাটা ভিতর থেকে বন্ধ করার কোনো উপায় নেই। বুঝলাম একটু জোরে ধাক্কা মারলেই ওই ভাঙা আলমারিটা এক্ষুনি উল্টে হুড়মুড় করে পড়ে যাবে মেঝের ওপরে। কিন্তু আরও একটা ভাবনা, শত্রুরা জোরে ধাক্কা মারছে না কেন? আমাদের ঘুম ভেঙে যাবার ভয়ে? খুব সম্ভব তাই। আলমারিটাকে আবার যথাস্থানে সরিয়ে রেখে দিলাম। তার গায়ে খাটিয়াখানা ঠেলে তার উপরে বসে পড়লাম। বারবার ঘড়ি দেখতে থাকলাম।
এখন বাজে রাত 3:30। কিছুক্ষণের মধ্যেই রাত ভোর হয়ে উঠল। মনে মনে ভাবলাম, এ যাত্রায় আমাদের প্রাণ ও সুবোধের নোটগুলো বেঁচে গেল বোধহয়, কারণ রাত্রে সন্দেহজনক আর কিছুই ঘটল না। সকালে ঘরের দরজা খুলেই দেখি মনিয়া দাওয়ায় দাঁড়িয়ে রয়েছে। সে হেসে জিজ্ঞাসা করল, বাবুজি, রাতে ঘুম হয়েছিল তো? আমি ক্রুদ্ধস্বরে বললাম, সারা রাত তোমরা যদি দরজা ঠেলাঠেলি করো তাহলে ঘুম হয় কেমন করে? মনিয়া আবার হেসে বলল, ও, বুনি বুঝি ওদিকের ভাঙা দরজাটা ঠেলছিল। হ্যাঁ বাবুজি, বুনির ওই স্বভাব। ও দরজায় খিল নেই, বুনিটা জানে। তার জ্বালাতেই তো দরজার সামনে ওই আলমারিটা দাঁড় করিয়ে রেখেছি। বিরক্তভাবে জিজ্ঞেস করলাম, বুনিটা কে শুনি? তখন মুনিয়া বলল, আমাদের বকছি বাবুজি, ছাগলি ছাগলি। মনে মনে ভাবলাম, একটা ছাগলির ভয়ে কাল রাতে আমরা। হঠাৎ সুবোধ আঙুল নির্দেশ করে একদিকে দেখালো। দেখলাম উঠানের মাঝখানে রয়েছে এক রাশ মুরগির পালক প্রভৃতি, এবং তার পাশেই দেখা যাচ্ছে মস্ত একখানা 1 হাত লম্বা ছুরি। তাহলে কাল রাতে সেই লোকটা এই ছুরিখানা নিয়েই বেরিয়েছিল মুরগি কাটবার জন্য। বিদেশ বিভুই, ঝড় বাদল, নিশুতি রাত, অচেনা মানুষের বিকট চেহারা, বৃহৎ ছুরি, লুকানো দরজা এবং ছাগলি বুনির গৃহপ্রবেশের চেষ্টা প্রভৃতি একসঙ্গে মিশে আমাদের ভীরু মনের ভেতরে যে ঘোরতর বিভীষিকার জগৎ সৃষ্টি করেছিল, সকালের সূর্যালোকে তা উড়ে গেল কুয়াশার মতো। নিজেদের মনে মনে লজ্জাও যে হচ্ছিল না এমন কথা বলতে পারি না, এবং অনুতাপও হচ্ছিল যথেষ্ট। হতে পারে মনিয়া আর তার সঙ্গীদের চেহারা অপসর আর অপসরীদের মতন নয়, কিন্তু এই দুর্যোগের রাতে গহন বনে আমাদের মতো অনাহত অতিথিদের আশ্রয় ও আহার্য দিয়ে তারা যে যত্ন আদরটা করেছে, তার মর্যাদা না দিয়ে আমরা যে তাদের ওপর অতি অকৃতজ্ঞের মতো হীন সন্দেহ করেছি, এই অপ্রিয় সত্যটাই আমাদের মনকে আঘাত দিতে লাগলো বারবার। বলা বাহুল্য, সুবোধের অঙ্গীকৃত 300 টাকা বকশিস পরিণত হলো এখন পঞ্চমুদ্রায়। এই অভাবিত সৌভাগ্যে মনিয়ার কালো মুখের ওপর দিয়ে বয়ে গেল মিষ্টি হাসির তরঙ্গ।